শুয়ে পড়েছে, বাস রাস্তা তারা গাড়ি থেকে নেমে আটকে রেখেছে। এই মানসিক দৃঢ়তা তারা কোথায় পেয়েছে? এই মানসিক বল তারা কোথায় পেয়েছে? যেটা সরকারের সবচেয়ে বড় ভয়। আমরা একটা উন্নত লক্ষ্য এবং আদর্শের ভিত্তিতে অধিকার, নারীদের অধিকার, শ্রমিকের অধিকার নিয়ে এই লড়াই আজকে করছি। তাতে সরকার আতঙ্কিত হয়েছে, তারা ভয় পেয়েছে। আমরা জানি আমরা যদি এই লড়াইটা না দিই, আমরা রুদ্ধদ্বার বৈঠকে ওরা নানান ভাবে আমাদের প্রলোভন দিয়েছে, আমাদের হাতছানি দিয়েছে, আপনারা আসুন ঘরের মধ্যে বৈঠক করে আপোষ করে, কিন্তু তারা মানে আমাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট করতে চেয়েছে। আমরা কোনো অ্যাডজাস্টমেন্টে নেই। যা ঘোষণা করতে হবে সরকারকে গোটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে, গোটা পশ্চিমবঙ্গের আশা কর্মীদের সামনে এই ঘোষণা করতে হবে। যদি তা না হয়, আজকে গোটা কলকাতা প্রতিটা অলিতে গলিতে কর্মীরা আছে। এই দৃশ্য দেখতে হবে প্রতিদিন, সরকারকে এই দৃশ্য প্রতিদিন দেখতে হবে। আমরা আমাদের সঙ্গে আর আশা নেই, ভালোবাসাও নেই। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কলকাতা শহরে রং আর নীল সাদা নেই, কোথাও নীল সাদা দেখতে পাওয়া যাচ্ছে না। গোটা শহরটা পার্পল কালার হয়ে গেছে, বেগুনি কালার হয়ে গেছে, বেগুনি কালার। দেখুন, প্রত্যেকটা শহরের একটা একটা ক্যারেক্টার থাকে, একটা একটা চরিত্র থাকে। কোনো কোনো শহরে রং থাকে। বেশ কিছু শহরকে আপনারা চেনেন, জানেন। যেমন ধরুন, পিঙ্ক সিটি বললে আপনারা জয়পুর বলেন, তেমনি এই কলকাতা শহরকে প্রাসাদময় নগরী এইসব নামে পুরনোভাবে ডাকা হচ্ছে। একদম ব্রিটিশ আমল থেকে যেভাবে উঁচু উঁচু অট্টালিকার মতো বিল্ডিং রয়েছে, সেখানে এই শহরকে প্রাসাদোপম শহর, প্রাসাদময় নগরী, এই সমস্ত নাম রয়েছে। কিন্তু আজকের পর থেকে কি কলকাতার নাম বেগুনি শহর হয়ে যাবে? যে ছবি আপনারা একদম শুরুতে খানিকটা দেখলেন, গোটা শহরে অলিতে গলিতে সমস্ত বড় রাস্তায় সব জায়গায় দেখা যাচ্ছে যে বেগুনি রঙের শাড়ি পরা আমাদের দিদিরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, তারা গোটা শহরের দখল নিয়ে নিয়েছেন। একটা রাজনৈতিক দলের কর্মসূচি আজকে চলছে, আইএসএফ এর কর্মসূচি। সেখানে খারাপ ভিড় হয়নি, ভালোই ভিড় হয়েছে। আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে একটা সভা এই মুহূর্তে যখন আমরা ভিডিও করছি ধর্মতলার শহীদ মিনার মঞ্চে চলছে, কিন্তু সেগুলো আর কোথাও দেখা যাচ্ছে না। তাদেরকে আর মানে কার্যত অন্যান্য খবর সমস্ত কিছু চাপা পড়ে গেছে এই বেগুনি রঙের শাড়ি পরা মায়েদের, দিদিদের, বোনেদের আন্দোলনে। বিষয়টা কি বলুন তো? বিষয়টা হচ্ছে 21শে জানুয়ারি, এক সপ্তাহ আগে থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তিনি আশা কর্মী ইউনিয়ন বলে একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনের প্রতিনিধিদেরকে, সদস্যদেরকে, তাদেরকে কথা দিয়েছিলেন যে তিনি আজকে বৈঠকে বসবেন। কি নিয়ে বৈঠক? আশা কর্মীরা বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে, দিনের পর দিন ধরে তারা যেভাবে কাজ করে যাচ্ছেন, তারা অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মীর মতো। তাদের না আছে কোনো বড় পারিশ্রমিক, না আছে কোনো সম্মান, না আছে কোনো স্বীকৃতি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা আসে এবং এই রাজ্যের সরকার এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দাবি করে। কয়েকদিন আগেই দাবি করেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে প্রায় 7,500 টাকার কাছাকাছি দেওয়া হয়। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে 5,250 টাকা করে মাসে একটা ভাতা পান এই আশাকর্মীরা, যারা স্বাস্থ্যকর্মীর সম্মানের দাবিতে, স্বাস্থ্যকর্মীর স্বীকৃতির দাবিতে তারা বহু বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের চাওয়া খুব সামান্য, যে আমাদের ভাতা আর একটু বাড়াও। তারা বলছেন যে 15,000 টাকা, কিন্তু তারা এটাও বলছেন যে আরে বাবা, একটুখানিও যদি বাড়িয়ে দেয় সরকার, যদি আমাদের দিকে একটু তাকায়, 5,000 টাকায় কারো সংসার চলে? আপনারা বলুন তো। এই যে মমতা ব্যানার্জির সরকার এইভাবে ছোট 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 ভাতা দিয়ে ভেবেছে যে 2026-এর ভোটে তারা উতরে যাবে, সেই আশায় রয়েছে, সেই আশায় বড় জল ঢেলে দিয়েছেন এই আশা কর্মীরা। এই কারণেই আমরা বললাম যে আর আশা নেই, আশা নেই। এটা ইঙ্গিত অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, রাজনৈতিক ক্ষেত্র শুধু নয়, সামাজিকভাবে সমস্ত জায়গাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা যা যা করে আসছে, তাদের যা যা কুকীর্তি, যা যা দুর্নীতি এবং দুর্নীতিকে ঢাকার অপচেষ্টা,
সেই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি বলুন, অভয়া কাণ্ড বলুন, মায়েদের ওপরে অত্যাচার বলুন, তামান্না কাণ্ড বলুন, অভয়া কাণ্ড বলুন, সাউথ ক্যালকাটা ল কলেজ বলুন, দুর্গাপুর বলুন, আপনি যে প্রতিদিন কিছু না কিছু, প্রতিদিন কোনো না কোনো অন্যায়, কোনো অত্যাচার এবং সেটাকে চাপা দেওয়ার একটা চেষ্টা, অপচেষ্টা, সেই চেষ্টার ফলে ক্রমশ আশা ফুরিয়ে যাচ্ছে এবং আর একদম সত্যি আর আশা নেই। এটার ইঙ্গিত কিভাবে পাওয়া যাচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক প্রধান, তার প্রশাসনিক সদর দপ্তর নবান্নের 14 তলা থেকে এই যে গতকালকে মানে 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে একটা বৈঠক করেছেন ডিএমদের সঙ্গে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আধিকারিকদের প্রত্যেকের মোবাইল জমা নিয়ে নেওয়া হয়েছিল। কোনোদিন কোনো ডিএম, কোনো সেক্রেটারি, কোনো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মানে যারা আইএএস অফিসার, তাদেরকে কিনা মোবাইল জমা রাখতে হচ্ছে, মোবাইল জমা রেখে বৈঠকে বসতে হচ্ছে। ভাবতে পারেন, একটা ভার্চুয়াল কনফারেন্স। এখন তো মুখ্যমন্ত্রী সরাসরি কনফারেন্সের থেকে ভার্চুয়াল কনফারেন্সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার দলের যারা নেতারা রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কয়েকদিন পরে আবার একটা কনফারেন্স করবেন, সব ভার্চুয়াল কনফারেন্স। কারণ তারা যখন সরাসরি যাচ্ছেন, লোক আসছে না, লোকে যারা জোর করে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারা কেউ থাকছেন না, তারা কেউ শুনতে চাইছেন না, তারা তাদের হকের দাবিতে, অধিকারের দাবিতে তারা যখন রাজপথে নামার চেষ্টা করছেন, তখন তাদেরকে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। যে ঘটনাটা আশাকর্মীদের সঙ্গে আজকে ঘটেছে, এই 21শে জানুয়ারি 2026, কিন্তু একদম কফিনের শেষ পেরেকটা কি পোঁতা হয়ে গেল? আপনারা কমেন্ট করে জানাবেন। যারা দেখছেন প্রথমবার তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন, আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে রাজ্যের প্রায় 60-70 হাজার আশা কর্মী রয়েছেন এবং প্রত্যেককে, মানে আপনাদের পাড়ায় পাড়ায় রয়েছে, জেলায় জেলায় যারা দেখছেন তারা প্রত্যেক কাউকে না কাউকে আপনারা চেনেন যে ইনি আশা কর্মী। ইনি কি করেন না, যখন কোনো সন্তান সম্ভব বা মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, তারপরে তার শিশু যখন বেড়ে ওঠে, তাদেরকে প্রয়োজনীয় ওষুধ বা তাদের যা যা দরকার, সুবিধে অসুবিধে, এই সমস্ত কাজে তাদেরকে ব্যাপৃত রাখা হয়। এটা তাদের দায়িত্ব এবং এই দায়িত্ব করতে গিয়ে তারা কিন্তু কোনো ছুটি ছাটা পান না, ছুটি নিলে পয়সা পান না, ভাতা কেটে নেওয়া হয় এবং 4 মাস, 5 মাস, 6 মাস করে তাদের ভাতা বন্ধ হয়ে থাকে, যেন কোনো একটা দয়ার ভিক্ষা তাদেরকে তুলে দেওয়া হয়। এই সমস্ত দাবি নিয়ে মাতৃত্বকালীন ছুটি এবং অবসর নেওয়ার পরে যাতে একটা এককালীন টাকা তারা পান, সেই দাবিতে, এবং বেশ কয়েক দফা দাবি রয়েছে, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে ভাতা বৃদ্ধি করা। এই যে ভাতাটা তারা পান, তারা একটু বাড়ানোর জন্য আবেদন করেছিলেন। এই দাবিতে কিন্তু এর আগেও তারা মিছিল করেছেন, এর আগে তারা নবান্ন চলো করেছেন, এর আগে তারা স্বাস্থ্য ভবন ঘেরাও করেছেন। তারা কোনো জঙ্গি আন্দোলন করেননি, তারা শান্তিপূর্ণভাবেই সমস্ত গণতান্ত্রিক রীতি নীতি মেনে একদম ঘোষণা করে। এবারে আজকে যে স্বাস্থ্য ভবনে সবার জড়ো হওয়ার কথা ছিল, এটা কিন্তু একদম পূর্ব নির্ধারিত। এটা সরকারকে জানানো হয়েছিল, সরকারই তাদেরকে জানিয়েছিল যে আপনারা আসুন, আপনাদের সঙ্গে 21 তারিখে বৈঠক করব। তো সেই অনুযায়ী রাজ্যের একদম প্রত্যেকটা জেলা থেকে, সে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার হোক, দিনাজপুর হোক, কোচবিহার হোক, মালদা হোক, যে কোনো জায়গা, পশ্চিমাঞ্চলের সেখানে সিউড়ি হোক, বোলপুর হোক বা পুরুলিয়া হোক, সমস্ত একদম কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত সমস্ত জেলা থেকে আশাকর্মীরা তারা ট্রেনের টিকিট কেটে ভোর রাত্রি থেকে আসতে শুরু করেছিলেন, কালকে রাত থেকে আসতে শুরু করেছিলেন। কিন্তু হয়েছেটা কি, পুলিশ পাঠিয়ে প্রথমে প্রত্যেকের বাড়িতে, মানে যারা একটুখানি নেতৃত্ব স্থানীয়, প্রতিনিধি স্থানীয়, তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো। এরপর থেকে সকাল থেকে যে খবর আসতে থাকলো, এই শীতের একদম ভোর রাত থেকে পুলিশ গিয়ে করলো কি, যে সমস্ত গাড়িতে করে তারা আসবেন সেই গাড়ির ড্রাইভারদের তুলে নিয়ে যাওয়া হলো এবং এই ছাড়বো করতে করতে দুপুর করে দেওয়া হলো। এটা গেল ট্রেন লাইনে কাছে পৌঁছে গেল পুলিশ, একদম রেলওয়ে স্টেশনের কাছে পুলিশ পৌঁছে গেল, সেখানে আটকানো হলো, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো এবং তারপরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে যারা চলে এসেছিলেন হাওড়া, শিয়ালদার মতো স্টেশনগুলিতে, সেখানে তাদেরকে আটকে দেওয়া হলো এবং তারপরেও কিন্তু অনেকে হাঁটতে 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 ধর্মতলার দিকে চলে এলেন, কেউ চলে গেলেন সল্টলেক সেক্টর 5 এর দিকে। স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু বিরাট বড় একটা জমায়েত হয়েছে, এসএন ব্যানার্জি রোড, কলকাতার একদম ধর্মতলা প্রাণকেন্দ্র, যেখানে কলকাতা কর্পোরেশনের অফিস, সেই রাস্তাটা পুরোপুরি অবরুদ্ধ। এবং এই যে ছবি, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এবং তিনি তো মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী। এই যে স্বাস্থ্য দপ্তর, এই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী কিন্তু ইনি, মমতা ব্যানার্জি। তো পুরো চাপটা তার উপরে যাচ্ছে, এর পাশাপাশি পুলিশও তার দায়িত্বে এবং পুলিশ যেভাবে নির্মমভাবে, পুলিশ যেভাবে অমানবিকভাবে আচরণ করে যাচ্ছে গতকাল রাত থেকে, এই যে আমরা কন্টেন্ট তৈরি করছি এখনো পর্যন্ত, কেন বলছি অমানবিক, এত যে মায়েরা আছেন, বোনেরা, দিদিরা আছেন, তারা যে রাস্তায় বসে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার প্রয়োজনও মনে করেননি কেউ।
তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, টানা হেঁচড়া করা হয়েছে, তাদের না আছে কোনো রকমের টয়লেট, না আছে পানীয় জল, না আছে খাবার। তারা বাড়ি থেকে অনেকে আঁচলে করে মুড়ি, বাতাসা, চিড়ে, গুড় এইসব বেঁধে নিয়ে এসেছিলেন, তারা সেগুলোই খাচ্ছেন রাস্তায় বসে বসে। তারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের হকের দাবিতে, ন্যায্য দাবিতে তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। নবান্ন নিমন্ত্রণের তরফে এই আশা কর্মীদের প্রতি আমরা কুর্নিশ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, তাদের আন্দোলনে সহমর্মিতা জানাচ্ছি এবং আমরা জানাচ্ছি যে পরিষ্কারভাবে আমরা তাদের পাশে রয়েছি। শুধু আমাদের মতো সাধারণ সাংবাদিকরা নন, ডাক্তারদের বেশ কয়েকটা সংগঠন ইতিমধ্যে এই আন্দোলনে সহমর্মিতা জানিয়েছেন এবং যারা অসুস্থ হয়ে পড়েছেন, দেখুন ভোর রাত থেকে বেরিয়েছেন, কালকে রাত থেকে বেরিয়েছেন, না আছে খাওয়া দাওয়া, তারপরে ঠেলা ঠেলি, বিভিন্ন রকমের পুলিশি হেনস্থা, নির্যাতন, তার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের পাশে থেকে সেই চিকিৎসকদের সংগঠন, তারা সবাই, ডাক্তারবাবুরা এসছেন, তাদের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পরে যাদের যাদের দরকার তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই যে আশাকর্মীদের যে সংগঠনটি যারা আন্দোলন করছেন, তারা বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু কর্মবিরতি পালন করে যাচ্ছেন। শুধুমাত্র জরুরিকালীন অবস্থা ছাড়া, কোনো মায়ের, কোনো সদ্যজাত সন্তানের কোনো সমস্যা ছাড়া আর বাকি পরিষেবার কাজ তারা বন্ধ করে রেখেছেন তাদের হকের দাবিতে। এই কর্মবিরতি আরো চলবে। অন্যদিকে এই যে এসআইআর নিয়ে উদ্ভূত যে সমস্ত সমস্যা পরিস্থিতি, নির্বাচন কমিশন কিন্তু সরাসরি রাজ্য সরকারকে দায়ী করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে। ফলে সেদিক থেকে একটা চাপ রয়েছে এবং মমতা ব্যানার্জি নিজে বলছেন, নবান্নের যে বৈঠক হয়েছে জানুয়ারির 20 তারিখে গতকাল সেখানে চিফ সেক্রেটারি বৈঠকটা ডেকেছিলেন। মমতা ব্যানার্জি আসার কথা ছিল না, তিনি হঠাৎ করে চলে এসে তিনি তার ডায়লগ দিতে থাকেন এবং তার ভাষণে তিনি বলেছেন, তার বক্তব্যে তিনি বলেছেন, অভিযোগ করেছেন যে এ রাজ্যের বেশ কয়েকজন ডিএম নাকি তারা কেন্দ্রীয় সরকারের হয়ে, তারা ভারতীয় জনতা পার্টির হয়ে তারা কাজ করছে। একজন মুখ্যমন্ত্রী বলছেন তাঁরই অধীনস্থ প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন, জেলা প্রশাসনের সর্বোচ্চ পদে, তাদেরকে বলছেন যে আপনারা কে কে এই বিজেপির হয়ে কাজ করছেন আমি চিহ্নিত করে ফেলেছি। তার মানে তিনি তো স্বীকারই করে নিলেন যে তার রাশটা বেরিয়ে যাচ্ছে এবং তার ভোটে দাঁড়ানোর জায়গা ভবানীপুরে কাউকে আর পাওয়া যাচ্ছে না, পুলিশের কোনো কর্তা তাকে সাহায্য করছেন না, পুলিশ কর্মীরা সাহায্য করছেন না। সেই এপিসোডটা আমরা গতকালই তৈরি করেছি। সেখানে দেখা যাচ্ছে যে অস্থায়ী হোমগার্ডদের, টেম্পোরারি হোমগার্ডদেরকে কাজে লাগানোর জন্য বৈঠকে ডাকা হচ্ছে। সেই বৈঠকও কার্যত ভেস্তে গেছে, প্রায় প্রত্যেকে যাননি, কারণ প্রত্যেকের একটা ভয় রয়েছে। আইনের প্রতি এখনো পর্যন্ত মর্যাদা দেওয়ার মতো বিশ্বাস রয়েছে, শ্রদ্ধা রয়েছে এবং সেই কারণে পুলিশের নিচু তলাটা পুরো ধসে গেছে। সব মিলিয়ে এই মমতা ব্যানার্জির জন্য আমরা আর একবার বলছি যে আর কোনো আশা নেই। আর আশা নেই মানে ভালোবাসা নেই, ভালোবাসা নেই মানে ভূপতিত হওয়া। চেয়ারটা নড়ে গেছে, নবান্নের যে চেয়ারে মমতা ব্যানার্জি বসেন তার পায়াগুলো এখন নড়ছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রবল নিন্দা করেছেন এই পুলিশি নিগ্রহের এবং রাজ্য সরকারের এই নীতির। তিনি বলেছেন যে এই বর্বর আচরণ, এই ইতরের মতো আচরণ, এটা কিন্তু রাজ্যের মানুষ ভালোভাবে নেবেন না। এই বনেদের উপরে এটা সমর্থন করা যায় না। শিয়ালদা হাওড়া স্টেশনেও গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কনভয় হামলার জন্য সিএপিএফ এবং রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কনভয় হামলার ব্যাপারে। তো প্রতিদিন করে চাইবে, রিপোর্ট দিয়ে দিবে, যা ঘটেছে সবার সামনে হয়েছে, ক্যামেরার সামনে হয়েছে। রাজ্য সরকারই কোর্টে লিখিতভাবে দিয়েছিল যে বিরোধী দলনেতার কোথাও অবস্ট্রাকশন কেউ করবে না, ওরাই করাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে করাচ্ছে, গুন্ডাদের দিয়ে, জিহাদিদের দিয়ে, জঙ্গিদের দিয়ে। ভয় পাওয়ার লোক নই, মেদিনীপুরের লোকরা 47-এ স্বাধীনতা পাইনি তো, 42-এ পেয়েছিলাম। এখানে বামনচকে আমি এসেছি 2007 সালে 3রা জানুয়ারি। বামনচকে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতো না, বামনচক থেকে আন্দোলন শুরু হয়েছিল। প্রধানমন্ত্রীর পরে আবার সিঙ্গুরে যাচ্ছেন মমতা, প্রধানমন্ত্রীর পর সিঙ্গুরে যাচ্ছেন মমতা 28 তারিখ। তো খিচ মেরি ফটো তুলতে। মানুষ কি নেবেন না নেবেন, কি রায় দেবেন, সেটা তো আর কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে বোঝা যাবে। কিন্তু মায়েরা, এই রাজ্যের যারা ভোটারদের অর্ধেকেরও বেশি, তারা কিন্তু ক্ষেপে গেলেন। তারা চোখের সামনে দেখলেন যে পুরোপুরি
একদম যারা মহিলা কর্মী, যারা আশা কর্মী, তারা তো আর কেউ পুরুষ নন। এই যে বেগুনি শাড়ি পরা হাজার হাজার মায়েরা, বোনেরা, দিদিরা, তাদের উপরে যে অমানবিক নির্যাতন করা হলো সেটা গোটা রাজ্যবাসী দেখলেন, এবং তার ফল যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাবে সেটা কি নতুন করে আবার বলে দিতে হবে? বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, এবং আশা কর্মীদের এই আন্দোলনের আপনারা পাশে রয়েছেন নাকি আপনারা এটাকে নিন্দা করছেন আপনারা অবশ্যই জানাবেন। আপনারা মমতা ব্যানার্জির পাশে রয়েছেন নাকি মমতা ব্যানার্জির নীতির বিরুদ্ধচারণ করছেন? সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।